বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী। কারখানার রাসায়নিক দূষণে তলদেশে তৈরি হয়েছে মিথেন গ্যাস। মাছের বদলে এখন পানি থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। মাছ তো পচা পানি মুড়া থেকে মাছ নাই নতুন নতুন টোহাই মাঝে মাঝে। পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায়। ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। রঙের পানি আইলে কোন বন দেয় না। শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতি। পরিকল্পিত নগরায়ন কতটা নদী বান্ধব প্রশ্ন বিশেষজ্ঞদের। এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে। পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনি শুকিয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টি হলেই বজ্রপাতে ঝরছে প্রাণ। আজও 3 জেলায় 5 জনের মৃত্যু। মেঘে ঢাকা রাজধানীর আকাশ। 20 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকা কি দরকার? ওয়েবসাইটেই থাকে সব তথ্য বললেন ওবায়দুল কাদের। টাকা পাচারকারীদের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির। হিমাগারে ডিম মজুতে ডজনে খরচ 1 টাকা 20 পয়সা। ব্যবসায়ীরা বাড়তি লুটে দিচ্ছে 23 টাকা। বাজার অস্থিরতার কারণ জানলেও দায় এড়িয়ে গেলেন ভোক্তার ডিজি। একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে। কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ। এদিকে ঢাকায় এক মুহূর্তের বৃষ্টি আর ঝিরিঝিরি মৃদুমন্দ বাতাস প্রশান্তির পরশ বুলিয়ে দিল 2-3 দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে। সকালে রাজধানীতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও নগরবাসী যেন তাতেই সন্তুষ্ট। এমন বৃষ্টি আরও 3-4 দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে 20 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তপ্ত ভ্যাপসা গরমের মাঝে হঠাৎ করেই প্রকৃতির মেঘলা গুমুট এক রূপ। মুহূর্তের মধ্যেই দৃশ্যপটে হাজির মৃদুমন্দ বাতাস, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। যদিও বৃষ্টির ফোঁটা চোখে দেখা দেয়। টানা কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল প্রকৃতির এই পরিবর্তনে। গত কয়েকদিনের মতো শনিবারও ভ্যাপসা গরমকে সঙ্গী করেই শুরু হয় রাজধানীবাসীর জীবন। তবে সকাল 8টার কিছু পরে কয়েক মুহূর্তের জন্য এক পশলা বৃষ্টির দেখা পায় ইট পাথরের নগরী। সামান্য বৃষ্টি কংক্রিটের নগরীকে সেই অর্থে ভেজাতে না পারলেও ভিজিয়ে দেয় নাগরিক মনকে। উত্তাপের নগরীতে ফিরে আসে প্রশান্তির ছটা। গত কয়েকদিন খুবই ভয়াবহ অবস্থা ছিল। মানুষের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। সকালতে একটু বৃষ্টি আছে হালকা পাতলা, কিন্তু আজকে একটু ভালো লাগতেছে। আজকে আকাশ মেঘলা, ছায়া আছে। যারা আসলে এই রাস্তায় আমরা যারা কাজ করি আমাদের জন্য অবশ্যই স্বস্তির বিষয়। প্রকৃতির হঠাৎ এই পরিবর্তনে সব থেকে খুশি খেটে খাওয়া কর্মজীবী মানুষ। প্রত্যাশা গুড়ি গুড়ি নয়, বৃষ্টি ঝরুক অঝরে। এত প্রচুর পরিমাণ গরম, পানি খাইতে 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 জীবনটা শেষ করে দিলাম। আজকে ঠান্ডা, আজকে পানি কমই খাই, আগের মধ্যে খাইনি। অল্প একটু বৃষ্টি হয়েছে, অল্প একটু বৃষ্টি আশা করি আরো বৃষ্টি হবে। বৃষ্টি হলে আর ভালো লাগতেছে। এমন বৃষ্টিপাতের প্রবণতা আরও 3-4 দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে এর মাধ্যমে অনেকটাই প্রশমিত হবে গরমের উত্তাপ। আগামী 20 মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করলেও এখনও পুরোপুরি নিশ্চিত নয় দপ্তরটি। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর যে বিদ্যমান যে তাপপ্রবাহ, এটা বৃষ্টিপাতের বৃদ্ধির সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে প্রশমিত হবে। সামনে আরও কয়েকটি হিটওয়েভ আসতে পারে, তবে কোনোটি আর আগের মতো দীর্ঘস্থায়ী হবে না বলে সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকার কি দরকার এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেন্দ্রীয় সব তথ্য ওয়েবসাইটে দেয়া থাকে। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে না বলেও জানান তিনি। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ব্যাংক খাতকে ধ্বংস করেছে সরকার। ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশেরও দাবি জানান তারা। সমসাময়িক নানা ইস্যুতে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন বরাবরের মতো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক। সারা দেশে রাজনৈতিক ইস্যুর বাইরেও সাংবাদিকদের পক্ষ থেকে অর্থনীতি, রিজার্ভ এবং মূল্যস্ফীতি নিয়ে ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। জানতে চাওয়া হয়, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকলে সমস্যা কোথায়।
জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেন না। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী, কোনো দল বা গোষ্ঠীর উপর সরকার দমন পীড়ন করছে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন, নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে নেই। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি, ডেফিসিট সারপ্লাসে আছে, সেটা আমি যুক্তি দিয়ে বলি। একই দিন জাতীয় প্রেস ক্লাবে একটি মানববন্ধনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি সাহস থাকে, আজকে সবল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে, কারা আজকে ঋণ খেলাপি, কারা আজকে ঋণের টাকা দিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। আপনার দলের নেতাদের, মন্ত্রীদের নামে যারা হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করেছে, আজকে ন্যাশনাল ব্যাংক, আজকে ইসলামী ব্যাংক, কোন ব্যাংকের নাম বলবো, সব ব্যাংকে আপনারা লোপাট করে দিয়েছেন। টাকা পাচারকারী এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবিও করেন এই বিএনপি নেতা। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বসে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার করছে তারা দেশের অগ্রগতি থামিয়ে দিতে চায়, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও সুযোগ পেলেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ছোবল মারতে চায়। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান রাষ্ট্রপতি। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। হিমাগারে মজুতে প্রতি ডজন ডিমে খরচ মাত্র ১ টাকা ২০ পয়সা, অথচ এই সামান্য বিনিয়োগে এক শ্রেণীর ব্যবসায়ীরা লাভ করছেন ২৩ টাকা। ভোক্তাকে জিম্মি করে মুনাফা করার এই প্রবণতাকে অযৌক্তিক বলছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আর ভোক্তা অধিকার বলছে, হিমাগারে ডিম সংরক্ষণের নামে কারসাজি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। এটি বন্ধে সুস্পষ্ট নীতিমালা চায় কোল্ড স্টোরেজ মালিক সমিতি। সূক্ষ্মভাবে বাছাই করে ডিম কিনছেন সুলতান আক্তার। জানালেন, ১ ডজন ডিম কিনতে তাকে গুনতে হচ্ছে ১৫০ টাকা, যা তার সংসার খরচে যেন মরার উপরে খাড়ার ঘা। ১৫০ টাকা হয়ে গেছে, সবকিছু অনেক দাম। মানুষ যেমন যারা বাড়ি আছে তারা খেতে পারবে। ক্রেতারা বলছেন, মানা হচ্ছে না কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম, যদিও খুচরা ব্যবসায়ীদের আছে পুরনো অজুহাত। ডিমের বাজার তো ডিমের বাজার, এটা তো ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট। প্রতিদিন বাজার একটা হিসাব থাকে, কিন্তু ওই হিসাব তো ঠিক মেনটেনেন্স করা কঠিন হয়ে যায়। ডিমের উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এবার দেখা দরকার, ভোক্তাকে স্বস্তি দেওয়ার নামে হিমাগারে ডিম রাখলে তা ক্রেতার কাঁধে কতটা বাড়িয়ে দিচ্ছে দাম। ১ লাখ ডিম ৩ মাসের জন্য হিমাগারে রাখতে ব্যয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বাজারে চাহিদা কমে গেলে নষ্ট হওয়া থেকে বাঁচাতে সংরক্ষণ করা হলেও পরে দাম বেড়ে যায়, জানাচ্ছেন পাইকাররা। অনেকদিন থাকলে নষ্ট হয়ে যাবে, তখন বাধ্য হয়ে কিছু কিছু মানুষ ডিমটা রাখছে, যাতে বাজারটা যখন চাহিদা হবে তখন ডিমটা নামায় সে বিক্রি করে দিবে। ৩ মাসে আবার যাইয়া টোটালে আসে আমাদের ১ লক্ষ ডিমের উপরে আসে ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রান্তিক খামারিদের সংগঠনের দাবি, প্রতি হালি ডিম সংরক্ষণে ৪০ পয়সা ব্যয় করে ভোক্তার পকেট থেকে বাড়তি আদায় করা হচ্ছে ৮ টাকা, যা অযৌক্তিক। ডিমের দাম ওঠানামার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট। ডিম সংরক্ষণকে ইতিবাচক হিসেবে দেখলেও দেশে এখনো সেই মানের হিমাগার নেই দাবি করে ব্যবসায়ীদের এই উদ্যোগকে বাজার কারসাজির অংশ হিসেবে দেখছেন ভোক্তার ডিজি। এই ডিম রাখার মূল উদ্দেশ্য কিন্তু বাজারটাকে অস্থির করা, বাজারে সাপ্লাই কমিয়ে দিয়ে হিমাগারে ৫০ লাখ ৩০ লাখ করে ডিম রাখতেছে। আমরাই তো এখন পর্যন্ত ১ কোটির উপরে উদ্ধার করলাম। এটা তো হিমাগারে প্রিজার্ভ করা তো পজিটিভ দিক, বাংলাদেশে ডিমের হিমাগারটা এখনো তৈরি হয়নি।
তবে নিয়ম মেনে ডিম সংরক্ষণের দাবি করে কোল্ড স্টোরেজ মালিক সমিতি বলছে হিমাগারে অযৌক্তিকভাবে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আবার হিমাগারে ডিম সংরক্ষণে কারসাজি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। এক্ষেত্রে সরকারের স্পষ্ট নীতিমালা চান তারা। ডিম কতদিনে রাখতে হবে এ ব্যাপারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের, কৃষি মন্ত্রণালয়ের বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি নীতিমালা দিতে হবে। সেই নীতিমালার আলোকে আমরা চাই কোল্ড স্টোরেজ মালিকরা ডিম কোল্ড স্টোরেজে রাখুক। ডিমের জন্য বিশেষায়িত হিমাগার গড়ে তুলতে সরকার দ্রুত উদ্যোগ না নিলে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বাড়বে বলেও শঙ্কা সংগঠনটির। ডিম রাখার সময় এসেছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। এবার একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও 8 লাখ আসন খালি থাকবে। তবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। তাই এসএসসির প্রাপ্ত নম্বর বিবেচনা করে কলেজের পছন্দক্রম পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের। আর সবাইকে গতানুগতিক শিক্ষা গ্রহণ না করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা 11টি শিক্ষা বোর্ডের 16 লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায়। আগামী 26 মে থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। এসএসসিতে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে আসন আছে 25 লাখেরও বেশি। তাই পাশ করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও হবে না আসন সংকট, উল্টো ফাঁকা থাকবে 8 লাখেরও বেশি আসন। কোনো প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না, সবাই ছাত্র পায়। হয়তো মানে যার 100 আসন আছে সে হয়তো 10 জন, 20 জন, 30 জন পেল। তবে প্রতি বছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। তাই এবারও কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে প্রাপ্ত নাম্বার, সে নম্বর বিবেচনা করে, তোমার ক্যাচমেন্ট এরিয়া বিবেচনা করে যেন এই সিলেকশনটা দেওয়া হয়। আর গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। আমাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর দেওয়া। এন্টারপ্রেনারের দিক থেকে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে অনেক, আমি মনে করি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। এদিকে এবারও ঢাকার নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর জন্য শিক্ষার্থী নির্বাচন করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির লংদুতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় জেএসএসকে দায়ী করছে ইউপিডিএফ। লংদু থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ জানায় সকালে কাট্টলির ধনপতি এলাকায় সাংগঠনিক কাজ করছিল তারা। এ সময় জেএসএস কর্মীরা সেখানে হামলা চালায়। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক সহ 2 জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্যকে মিথ্যাচার বলছেন সাবেক মেয়র সাইদ খোকন। মেয়র তাপস নিজের ব্যর্থতা ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলে অভিযোগ তোলেন সাইদ খোকন। গত 15 মে মালিবাগে এক অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন 2019 সালের তুলনায় 23 সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী 42,000 কম ছিল। 2019 সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। এ বক্তব্যকে মিথ্যা এবং বানোয়ার দাবি করেন সাবেক মেয়র সাইদ খোকন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা নামে এক মিট দ্য প্রেসে সাইদ খোকন নাম উল্লেখ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সম্বোধন করে বলেন, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। নিজের ব্যর্থতাকে ঢাকতে আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সাবেক মেয়র। বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। নগরবাসী অবাক হয়েছে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা
মোকাবেলা করি। নিজের আমলের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে ছিলেন, বিদেশ চলে যাননি। গণমাধ্যম কর্মীরা বর্তমান মেয়র তাপসের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, কাদা ছোড়াছুড়ি বা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চান না। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি। আমি জনগণের সাথে ছিলাম। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়েছুড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলেও সবক দেন সাইদ খোকন। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছেন না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি। অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে 127 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে সংস্থাটির। শাখাত্রীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রামের 13টি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে 127,03,98,000 টাকা বকেয়া পড়ে রয়েছে। এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি। আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো, যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না, যার কারণে আমরা আমাদের যে কালেকশন, যেটা বিদ্যুৎ বিক্রি করা, যে অর্থ যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি কিনি, সেটা আমরা করতে পারছি না। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে 63,95,00,000 টাকা। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে 30,68,00,000 টাকা। তবে বর্তমান সিটি মেয়রের দাবি, আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন। আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই। হ্যাঁ, কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে, এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে। সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল আদায়ে অনেকটা কঠোর অবস্থানে পিডিবি। পোস্টপেইডের জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকানেকশনের ভোগান্তি আসবে না। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে পিক আওয়ারে 1407 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। 127 কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ আদায়ের আগে তাদের পরতে হয় বিশেষ পোশাক, ইহরাম। ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া। উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা। দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আল্লাহর দরবারে লাব্বাইক বলে উপস্থিত হন তারা। ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান। বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক। এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হলো জুল হুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় 420 কিলোমিটার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়। তীব্র বাক্যবাণে একে অপরকে ঘায়েল করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন ও ট্রাম্প। এই মধ্যে আগামী 27 জুন বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে বাইডেনের মাদক পরীক্ষার দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেন হঠাৎ করে কিভাবে বক্তৃতার মঞ্চ কাঁপাচ্ছেন সেই প্রশ্ন তোলেন ট্রাম্প। চলতি বছর 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট। বিশ্ববাসীর নজরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে।
আগামী 27 জুন বিতর্কের মঞ্চে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন, কিন্তু তার আগেই বাইডেনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুললেন রিপাবলিকান এই নেতা। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেনকে চলাফেরার সময় পড়ে যেতে দেখা গেছে, এমনকি খেই হারিয়ে এক প্রেসিডেন্টের জায়গায় আরেক প্রেসিডেন্টের নামও বলতে দেখা গেছে বাইডেনকে। তবে এসব দুর্বলতা কাটিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যেভাবে সরব হয়েছেন তা দেখে ট্রাম্পের বিশ্বাস মাদক নিচ্ছেন বাইডেন, আর তাই দেশটির বর্তমান প্রেসিডেন্টের মাদক পরীক্ষা করানোর দাবি জানান তিনি। Can't find his way off a stage, can't put two sentences together, although he has agreed to debates. শুধু তাই নয়, সম্প্রতি স্টেট অব দ্য ইউনিয়নের বক্তৃতায় বেশ প্রাণোচ্ছল দেখা গেছে বাইডেনকে, যদিও সন্ধ্যা হতে না হতেই আবারও ফিরে যান নিজের পুরনো বিবর্ণ রূপে। তবে ট্রাম্পের এমন কটাক্ষের এখন পর্যন্ত কোনো জবাব দেননি জো বাইডেন। আগামী 27 জুন CNN এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন, আর 10 সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। এর আগে 2020 সালে বাইডেনের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ট্রাম্প, এমনকি 2016 সালের নির্বাচনেও বিরোধী দলের প্রার্থী হিলারি ক্লিন্টনও মাদক নেন বলে দাবি করেন ফৌজদারি মামলায় অভিযুক্ত রিপাবলিকান এই নেতা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। খেলার খবর। যুক্তরাষ্ট্রে পৌঁছে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন পেসার তাসকিন আহমেদ। করা হয়েছে MRI সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। রিপোর্ট জানা যাবে 24 মে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এটারও আমাদের প্ল্যান ছিল, আমাদের এটা নিয়ে 2-1টা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না। দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি। এখন জার্সি আনবেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে, যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী, চরম পর্যায়ে কেমিক্যালের দূষণ। নেই মাছের অস্তিত্ব, শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও পরিকল্পনাতেই আটকে রাজুক। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সোয়া খন্দকার। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।